হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আমরা ম্যাক্রো ইকোনমিক্সের পার্টটা শেষ করেছি। আশা করি তোমাকে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স পার্টটা ভালো লাগছে। আজকে আমরা শুরু করব আমাদের নেক্সট পার্ট, ইন্ডিয়ান ইকোনমিক্সের পার্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে স্বাধীনতার প্রাক্কালে ভারতের অর্থনীতি, অর্থাৎ স্বাধীনতার সময় বা স্বাধীনতার আগে আমাদের ভারত কেমন ছিল, কি হলো, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বেশি দেরি না করি, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট ইট। চলো তাহলে শুরু করি। এবার দেখো কি হয়েছে আমাদের এখানে। আমরা ব্রিটিশ প্রাক্কালে ভারতের অর্থনীতি আলোচনা করব, অর্থাৎ আমাদের দেশে যখন ব্রিটিশরা আসছিল তখন আমাদের দেশের অবস্থা কেমন ছিল আর কেমন তারা করে গেছে। ঠিক আমরা সর্বপ্রথমে কটা পয়েন্ট আমি এখানে হেডিং করলাম। যেমন প্রথমে আছে 1757 টু 1947, অর্থাৎ 1757 থেকে 1947। আমরা জানি আমরা 1947 15th আগস্টে, কয়েকদিন পরেই 15th আগস্ট আসছে, আমরা 1947 15th আগস্টে আমরা স্বাধীন হয়েছি। এবার তারা কবে আসছিল আমাদের দেশে প্রথমবার? তারা আমাদের দেশে প্রথমে আসছিল 1757 থেকে 1947। এই কতগুলো বছর আমাদের দেশে তারা শাসন করছে। এবার এইটাকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি। এবার এ মানে কি আছে? 1757 থেকে 1857, এই 100 বছর। এই 100 বছর আমাদের ভারতে ব্রিটিশ সরকার আলাদা আলাদা অঞ্চল, আলাদা আলাদা ছোটো মোটো অঞ্চল, ছোটো জায়গা, এই সমস্ত জায়গায় রাজত্ব করতো, তারপর শাসন করতো। আফটার 1857 সিপাহী বিদ্রোহের পর আমাদের দেশে পুরো শাসন ব্রিটিশ সরকার নিজে নিয়ে আসে। আর তারপর 1857 থেকে 1947 প্রায় এখানে এই বছরটা আমাদের দেশে ব্রিটিশ সরকার শাসন করে পুরো দেশের উপরে। কি বুঝতে পারলাম কি পারলাম না? দেখো আবার থেকে বলি। দেখো 1757 থেকে 1947 প্রায় 200 বছর, 200 ইয়ার্স প্রায় অ্যাপ্রক্স, তাই না? 1757 থেকে প্রায় 200 বছর আমাদের দেশে ব্রিটিশ সরকার শাসন করেছিল। ঠিক আছে, এর মধ্যে বলতে হবে যে 1757 থেকে 1857 অবধি আমাদের দেশে আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা ছোটো মোটো অঞ্চলে রাজত্ব করতো, তারপরে যুদ্ধ করতে একবার লাগাতো। 1857 সিপাহী বিদ্রোহের পর পুরো দেশে শাসন চলে আসে ব্রিটিশদের, আর তারপর তারা টানা আমাদের দেশে কী বলে শাসন করতে লাগে। কি বুঝতে পারলাম না? তো এভাবে করে আমাদের দেশে ব্রিটিশ সরকাররা শাসন করে। এর মধ্যে অনেক কিছু হয়, অ্যাকচুয়ালি 200 বছরের মধ্যে অনেক কিছু আমাদের দেশে দেখে। ঠিক আছে, এর মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয় আমাদের দেশের মধ্যে, রাইট? তো এরকমভাবে অনেক কিছু আমাদের দেশে দেখে থাকে। প্লাস আমাদের দেশে কীভাবে করে ব্রিটিশ সরকার একটা ফিডার ইকোনমি তৈরি করেছিল সেটাও আমরা বুঝছি এখানে। এবার এর মধ্যে আমি পরে যেটা বলি সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে জাতীয় আয়ের গতি প্রকৃতি। এবার দেখো, যখন আমাদের দেশে ব্রিটিশরা আসছিল তখন আমাদের দেশে জাতীয় আয় কীরূপ ছিল সেটা নিয়ে ব্রিটিশ সরকার কোনোভাবে কোনো রকম রিপোর্ট পেশ করেনি, অফিসিয়ালি ওই সময় কিছু করেনি। আর যারা টুকটাক করতো নিজেদের মধ্যে করে, তো কতটা অ্যাকুরেট সেটা বলাটা একটু মুশকিল। কিন্তু এর মধ্যে একটা নাম খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, স্যার দাদাভাই নৌরোজি। কী নাম বললাম স্যার? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, ঠিক আছে? ইনি আমাদের দেশের জাতীয় আয় প্রকৃতির জন্য একটা রিপোর্ট পেশ করে। কেমন? এবার জাতীয় আয় কবে করে এই জিনিসটা? তিনি তার 1871 সালে, স্যার 1871 সালে দাদাভাই নৌরোজি তার বইটার নাম আমি লিখে দিচ্ছি এখানে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই নামে একটা বই তিনি প্রকাশ করেন। স্যার দাদাভাই নৌরোজি 1871 সালে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি তিনি প্রকাশ করেন। আর এই বইয়ের মধ্যে আমাদের দেশে ব্রিটিশ ভারতে জাতীয় আয় গতি প্রকৃতি কেমন ছিল, অর্থাৎ মাথাপিছু আয় কেমন ছিল, তারপর দেশে জিডিপি কীভাবে কাজ করতো, এই সব জিনিস মোটামুটি লেখা আছে। এটা 100% অ্যাকুরেট বলাটা সম্ভব নয়, কিন্তু অনেকটাই কাছাকাছি। বুঝতে পারলাম না? তো এইটা আমাদের জানার বিষয় খুব বেশি আছে যে এখানে দাদাভাই নৌরোজি চেষ্টা করেছিলেন আমাদের দেশে জাতীয় আয় বের করার জন্য। স্যার কোন সালটা ছিল? 1871 ছিল, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার মধ্যে। আশা করি তোমাকে এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আমাদেরকে বুঝতে হবে স্যার আমাদের দেশে ব্রিটিশ শাসন করলে আমাদের দেশে কি কি প্রভাব পড়েছিল, সেটার জন্য আমরা কাজ করি, একটা চার্ট বানাই। তোমরা আমার সঙ্গে চার্টটা বানাও। দেখো, আচ্ছা এটাকে লিখে নাও, কেমন? এটাকে লিখে নাও তোমরা। দেখো
এবার চার্টটা আমরা বানাই। এই চার্টের মধ্যে আমরা বুঝবো যে আমাদের দেশে ব্রিটিশ সরকার কোন কোন জায়গায় কিরকম কিরকম প্রভাব ফেলেছে। অ্যাকচুয়ালি বেশিরভাগই নেগেটিভ প্রভাব, ঠিক না? তারা আমাদের দেশে শুধুমাত্র ব্যবহার করেছিল, কিন্তু কী কী আছে এটা আমরা চার্টের সাহায্যে মাইন্ড ম্যাপ তৈরি করি, আর তারপর সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ব্রিটিশ শাসনকাল। ব্রিটিশ শাসনকালের মধ্যে আমাদের দেশের মধ্যে মেন চারটা ভাগ, কটা ভাগ স্যার? চারটা ভাগ মেন আমাদের দেশের মধ্যে খারাপ হয় বা খুব বাজে অবস্থা পরিণত হয়, ভালো আছে কিছু খারাপ আছে। প্রথমে হচ্ছে কৃষি ব্যবস্থা। প্রথমে কি বললাম? কৃষি ব্যবস্থা। স্যার এই সবাইকে নিয়ে আমরা আলোচনা করব, আমরা আগে লিখে নিই কেমন। আমাদের ব্রিটিশ শাসনকালে আমাদের সর্বপ্রথমে ছিল কৃষি ব্যবস্থা। কৃষি ব্যবস্থা কি হয়, কেমন হলো না হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমাদের চলে আসবে এখানে ভারতের শিল্প বাণিজ্যের অবস্থা। ভারতে শিল্প বাণিজ্যের অবস্থা, শিল্প বা বাণিজ্য এভাবে কীভাবে কাজ করলো, কতটা উন্নত হলো, কতটা অনুন্নত হলো, এটা না শিল্প বাণিজ্যের অবস্থা। এবার 3 নম্বরে আমাদের আছে শিল্পক্ষেত্রের উপর ব্রিটিশ শাসনের প্রভাব। এখানে শিল্পক্ষেত্রের উপরে, শিল্পক্ষেত্রের উপর ব্রিটিশ শাসনের প্রভাব। ব্রিটিশ ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো সেখানে আমরা হচ্ছে ভারতের শাসনকালে ভারতের বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের প্রভাব। এই মেনলি চারটা সেক্টর আছে যেখানে ব্রিটিশ শাসনকালে আমাদের দেশে অনেক বেশি প্রভাব পড়েছে। স্যার প্রভাবটা ভালো না খারাপ সেটা তো আমরা এখন পড়বো, তাহলে বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে, তাই না? তো এই চারটা মেন জায়গা আছে যেখানে ব্রিটিশ শাসনকালের সময় আমাদের দেশে সবথেকে বেশি প্রভাব পড়েছিল। এবার এক এক করে আমরা এই সব ব্যবস্থাগুলো পড়ি, ঠিক আছে? তোমরা একটা কাজ করো, এটাকে এই চারটা তোমার লিখে নাও খাতার মধ্যে। এই চার্ট আমরা ভালো মতো করে বুঝবো এখন। দেখো আমরা শুরু করি আমাদের প্রথম পার্ট, সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে ভারতের কৃষি অবস্থা। আমি তোমাকে এক্ষুনি 4টা পার্ট লাগালাম, তাই না? তো ওর মধ্যে প্রথম পার্ট কী ছিল? ব্রিটিশ শাসনকালে ভারতের কৃষি অবস্থা। এবার ব্রিটিশের সময় ভারতের কৃষি অবস্থা কেমন ছিল সেটাকে আমরা আমাদের বইতে, জয়দেব শেখর স্যারের বইতে অনেকগুলো পার্ট লেখা আছে, তো আমাদেরকে জানতে হবে, জেনে নিয়ে মনে রাখতে হবে। তাই জন্য আমি কতগুলো পার্ট এখানে লিখলাম, মোটামুটি 5টা পার্ট আমি লিখছি মেনলি। প্রথমে হচ্ছে স্বল্প উৎপাদনশীলতা, অর্থাৎ স্বল্প উৎপাদনশীলতার মানে কি? দেখো, যখনই আমাদের এখানে মানে হচ্ছে আমাদের দেশ যদিও কৃষি নির্ভর দেশ বা কৃষি প্রধান দেশ, কিন্তু যখন আমাদের দেশে ব্রিটিশ আসছিল ওই সময়ও আমাদের দেশ কৃষি থেকে যে আয়টা হতো অনেক কম। অবশ্যই আমাদের দেশের মোট আয়ের অনেক বড় অংশ কৃষি থেকে আসতো, কিন্তু সেটা তুলনামূলক বাকি দেশের তুলনায় যদি আমি করি অনেক কম। অর্থাৎ আমাদের যদি একটা জমিতে, অর্থাৎ আমেরিকার যদি একটা জমিতে এটা যদি 100 ইউনিট উৎপাদন হয়, আমাদের সেম জমিতে 20 ইউনিট উৎপাদন হতো। তো অর্থাৎ আমাদের দেশের জমির সংখ্যা যাই ছিল বা আমাদের আয়ের বেশ বড় অংশ ওখান থেকে আসে, বাট তবুও উৎপাদনশীলতা কম, অর্থাৎ উৎপাদন অনেক বেশি কম হতো। কথা বুঝতে পারলাম কি পারলাম না? আমাদের এখানে উৎপাদনশীলতা অনেক কম ছিল। এবার নেক্সট কি বলে? মূলত খাদ্যশস্য উৎপাদন। এটার কি মানে? দেখো, এটার মানে হচ্ছে যে আমাদের এখানে আগে আমরা শুধুমাত্র চাষবাস করতাম কিসের? চাষবাস করতাম আমরা শুধুমাত্র যেগুলো জিনিস আমরা খাই, আমাদের খাদ্যের জন্য প্রয়োজন, ধান, গম, হ্যাঁ না, এই সমস্ত জিনিস। তো আমরা বেশিরভাগ শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন করতাম, ঠিক, যেটা আমাদের খাওয়া, আমাদের খেদা মেটাবে সেটা। কিন্তু আমরা এটাকে ব্যবসার দিতে কোনোদিন ভাবিনি, অর্থাৎ আমরা কোনোদিন এটাকে বিক্রি করার জন্য ভাবিনি। অতটাই উৎপাদন করবো যতটা আমার খাবার জন্য লাগবে। তো এই জন্য সারপ্লাস যে অ্যামাউন্ট বা বেশি বানালে যে আমি বিক্রি করতে পারবো বা আমার দেশে টাকা আসবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। বেশিরভাগ আমরা শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন করতাম। ব্রিটিশ শাসনকালের কথা বলছি, যখন ব্রিটিশ আমাদের ভারতে আসছিল তখন। এরপরে কি হচ্ছে আমি পরে বলি, বাট আপাতত কী হলো? মূলত খাদ্যশস্যের উৎপাদন আমাদের এখানে হতো। এবার নেক্সট কি আছে 3 নম্বর পয়েন্টে? শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এটার মানে কি? এটা মানে আমাদের দেশে তখনও
ইভেন এখনও অনেক জায়গায়, অনেক বেশি জায়গায় এখন অ্যাকচুয়ালি, তখনও তো আরও বেশি করে হতো যে বেশিরভাগ লেবার ইন্টেন্সিভ টেকনিক ইউজ করা হতো, অর্থাৎ বেশি যন্ত্রপাতি, বেশি সার সরঞ্জাম, ট্রাক্টর, বেশি সার এগুলো ব্যবহার হতো না, বেশিরভাগ লেবারকে দিয়ে, লেবার খাটিয়ে কাজ করা হতো, শ্রমিক দিয়ে কাজ করানো হতো। তো আমাদের দেশ চাষবাসে ছিল বেশি অনেকটাই শ্রম নিবিড় পদ্ধতি ছিল, অর্থাৎ শ্রমিক কাজ করতো, ওভাবে করে কাজ হতো। এবার 4 নম্বর পয়েন্ট বলে কৃষি জমির উপবিভাজন। এবার এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। উপবিভাজন মানে কি? দেখো, আগে ব্যাপারটা এমনটা করে বুঝে নাও। আগে একটা লোক ছিল, এই লোকের জমি ছিল 10 বিঘা, এই লোকের জমি 10 বিঘা, এই লোকের এখন দুটো বাচ্চা হলো, এই 10 বিঘা জমি এ নিল 5 বিঘা, এ নিল 5 বিঘা, আর এমনি করে এর আবার দুটা বাচ্চা হয়ে গেল, এরও দুটা বাচ্চা হয়ে গেল, তো এ নিল আড়াই, এ নিল আড়াই, এ নিল আড়াই, এ নিল আড়াই, এমন করে দেখো জমির টুকরো টুকরো হচ্ছে। কথা বুঝতে পারলাম না? তো একটা বড় জমিতে চাষ করা তুলনামূলক ইজি কম্পেয়ার টু টুকরা টুকরা জমিতে চাষ করা। এখানে কিছু জমি ওখানে চাষ করলাম, মানে ব্যাপারটা হয় না, এখন ভাই ভাইয়ের মধ্যেই আছে, আমি রাখবো না, আমি করবো না, এমনটা কনসেপ্ট হতে পারে। তো এভাবে করে জমির টুকরো টুকরো অনেক বেশি হয়ে গেল, আর টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে হলো চাষবাসটা তুলনামূলক হ্রাস পেল। কথা বুঝতে পারলাম? তো উপবিভাজন মানে কি হলো, জমি এভাবে করে ভাগ হতে লাগলো, অ্যাকচুয়ালি অনেকগুলো ভাগে ভাগ হতে লাগলো, এর ফলে আমাদের চাষবাস অনেকটা কমে আসলো। ঠিক। আর নেক্সট আবহাওয়ার উপর নির্ভর, এটাও আমরা জানি স্যার যে আমাদের দেশ কৃষিটা অনেকটা বেশি আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে চাষ হচ্ছে, যদি বৃষ্টি অনেক বেশি হয়ে যায় ফসল নষ্ট, যদি বৃষ্টি হবেই না তাহলেও ফসল নষ্ট। তার মানে আমরা বলতে পারি যে আমাদের জমির ডিপেন্ডেন্সটা, আমাদের ফসলের উৎপাদনশীলতাটা, ডিপেন্ডেন্সটা আমাদের আবহাওয়ার উপর নির্ভর করে। যদি বৃষ্টি ভালো হয় ফসল ভালো হবে, বৃষ্টি অনেক খারাপ ফসল খারাপ, বৃষ্টি হলোই না তাও ফসল খারাপ। তো এরকমভাবে আমাদের ডিপেন্ডেন্সিটা করার পরে থাকলো আবহাওয়ার উপরে, তো আবহাওয়ার উপর নির্ভরতা। এমন করে আমরা মোট 5টা পয়েন্ট বললাম যখন আমাদের ব্রিটিশ শাসনকালে আমাদের ভারতে চাষবাস কেমন হতো। আশা করি তোমাকে আমি বুঝতে পারলাম এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো কী বলে। এবার এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কৃষি শ্রমিকদের অবস্থা। নাও, কৃষি শ্রমিক বলতে কি, যেই সমস্ত শ্রমিকরা জমিতে চাষ করে, কৃষিকাজ নিযুক্ত আছে, ওদের অবস্থা কেমন ছিল। এবার ওদের অবস্থা বোঝাতে গিয়ে ওদের অবস্থা খুব করুণ ছিল, খুব কষ্টদায়ক ছিল। কারণ ছিল মেনলি 3টে কারণ ছিল: স্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত আর রাউতবাড়ি বন্দোবস্ত। এবার স্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি বা রাউতবাড়ি বন্দোবস্ত আমরা এর আগেও ক্লাস ইতিহাসে কোনো সময় পড়েছিলাম। এগুলা কারা আনছিল স্যার? এগুলো সবই আনছিল, এই সমস্ত সিস্টেম বা সেটেলমেন্টগুলো কারা আনছিল? সব ব্রিটিশ সরকার আনছিল। কেন আনছিল? স্বাভাবিক কথা, আমাদের দেশ থেকে যাবতীয় যা যা আছে সব নিয়ে যাবে নিজেদের দেশে। এটা ছিল আসলে মেন উদ্দেশ্য। 1793 সালে স্থায়ী বন্দোবস্ত প্রথম আনা হয়। এটা কবে আনা হয়? 1793 সালে। 1793 সালে স্থায়ী বন্দোবস্ত আনা হয়। কি বুঝতে পারলাম না? এবার এই ব্যবস্থা জমিদারের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তাদের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কোম্পানিকে দিতে হতো। এর মধ্যে কি বলা হলো? এর মধ্যে বলা হলো যে একটা জমিদারকে আমরা বলে দিলাম যে ভাই তুমি তোমার এই জমি কাছ থেকে আমাকে এত % ট্যাক্স দিবাই দিবা, লাগান। তোমরা লাগান অবশ্য শুনছো, মানে একটা জমিদারকে বলা হলো যে এটা তোমার জমি আছে, ঠিক আছে, আমাকে তুমি এই জমির থেকে লেটস সাপোজ 100 টাকা ট্যাক্স দিবাই দিবা, জমিতে চাষ হোক বা না হোক। জমিদার কি করলো? জমিদার কীভাবে দিবে? জমিদার এরপর কৃষি শ্রমিক যারা আছে তাদের উপর অত্যাচার করতে লাগলো যে ভাই আমাকে তুই এই জমি থেকে কমপক্ষে 500 টাকা বের করে দে, নাহলে তোর বাড়িঘর আমি সব বেঁচে দিব। কথাটা বুঝতে পারলাম না? কারণ কৃষি শ্রমিকদের বেশিরভাগটাই জমিদার কাছে লোন থাকতো, তো ওই জন্য ওকে বলতো ভাই তুই ওখানে 500 টাকা আমি আয় করে দে। কথাটা বুঝবা? এখানে ব্রিটিশ সরকার 100 টাকা লাভ নিচ্ছে, জমিদার লাভ নিচ্ছে, মাঝখানে মারা যাচ্ছে কে? তো কৃষি শ্রমিক মারা যাচ্ছে। এরকমভাবেই নানান কারণে কাজ করা, কৃষকরা ভূমির উপর অধিকার হারায় এবং তারা প্রকৃতপক্ষে ভূমিহীন শ্রমিকে পরিণত হয়। যারা অ্যাকচুয়াল কৃষক ছিল তারা সেই জমি থেকে হাত ধোয়, তার কাছে জমি থাকে না, তারা জমির থেকে নিজের মালিকানা হারায় এবং তারা ভূমিহীন শ্রমিকে পরিণত হয়। আর কি হলো? জমিদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব প্রদান না করলে তাদের জমিদারি অধিকার কেড়ে নেওয়া হতো। এর মধ্যে কি হলো? যদি জমিদাররা আবার টাইম মতো যদি সরকারকে, ব্রিটিশ সরকারকে যদি ট্যাক্স না দেয়, খাজনা না দিত, তখন তাদেরকে জমিদারের জমি থেকে হাত ধুতে হতো, অর্থাৎ তারা জমিটা আর পেত না। আর কি হলো? অত্যাধিক কর কৃষকদের কাছ থেকে আদায় করা হতো বলে কৃষকদের জীবনযাপন আরও বেশি দুর্বিষহ হয়ে যায়। অত্যাধিক কর, অনেক বেশি ট্যাক্স কৃষকদের থেকে নেওয়া হতো, তার জন্য কিন্তু এটা অনেকটা বেশি খারাপ হলো। তো এই সমস্ত যেগুলো বন্দোবস্ত করা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে বা সেটেলমেন্ট সিস্টেম করা হয়েছিল, এগুলো সবার উদ্দেশ্য একটাই ছিল, আমাদের দেশের কৃষককে নষ্ট করে দেওয়া। সিম্পল।
কথা বুঝতে পারলাম কি পারলাম না? তো এটা হলো নেক্সট ব্যবস্থা। এরপর আরেকটা যেটা মেন পয়েন্ট আছে সেটা হচ্ছে বাণিজ্যিকরণ, কৃষির বাণিজ্যকরণ। এটা কি আমার দেখাচ্ছি তোমাকে, দেখো। আচ্ছা, এইবার তাহলে আমরা কৃষির বাণিজ্যিকরণ নিয়ে আলোচনা করব। কৃষিকে ব্রিটিশরা বাণিজ্যিকরণ করেছে, অর্থাৎ কৃষি, আমি তোমাকে একটু আগে বললাম যে আমরা বেশিরভাগ খাদ্য ফসল তৈরি করতাম, খাদ্য ফসলের উপরে আমাদের নির্ভর ছিল, যতটা লাগতো অতটা খাদ্য ফসল তৈরি করলাম, বাস আমাদের গল্প শেষ। কিন্তু ব্রিটিশরা এসে পরবর্তীতে কী করলো, অর্থাৎ এই কয়েকটা পয়েন্ট আছে যার জন্য করা হলো। কারণ কী ছিল? প্রথমে কারণ আছে নগদে খাজনা। এর মানে কি, দেখো, আগে ভূমি রাজস্ব দেওয়া হতো ফসলে, অর্থাৎ আগে আমরা যখন ভূমি রাজস্ব দেওয়া হতো, যাকে জমিদারকে দেওয়া হতো বা যাকে দেওয়া হতো ফসলে দেওয়া হতো, যত কেজি, লেটস সাপোজ আমি 100 কেজি ধান উৎপাদন করলাম, ওখান থেকে 20 কেজি 30 কেজি 40 কেজি ধান আমি জমিদারকে দিয়ে দিতাম। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ আসার পরে বলা হলো যে না, আমি ধান বা গম বা আমি ফসল নিব না, আমি টাকা নিব, নগদ নিব। তো আগে ভূমি রাজস্ব দেওয়া হতো ফসলে, ব্রিটিশ শাসনে ফসলের পরিবর্তে নগদ টাকায় ভূমি রাজস্ব নেওয়ার নিয়ম আসে। খাজনা মেটানোর জন্য কৃষকরা তাদের উৎপন্ন ফসলের একটা অংশ বাজারে বিক্রি করতে লাগে। যেহেতু এবার আমাকে টাকা দিতে হবে, তো আমি কি করব, আমার যে উৎপাদন হলো তার একটা অংশ আমি কোথায় বেচবো, মার্কেটে বেচবো, মার্কেটে বিক্রি করলে আমার কাছে টাকা আসবে, সেই টাকায় আমাকে আবার দিতে হবে। তো এই জন্য আমাকে যখন বিক্রি করতে হবে, তো কোন জিনিস বিক্রি করব, যে জিনিসটার মার্কেট ডিমান্ড আছে, যেই জিনিসটা বিক্রি করলে আমার টাকা বেশি আসবে। খাদ্যশস্য বিক্রি করলে টাকা বেশি আসতো না, বাট শিল্পজ দ্রব্য যেমন তুলা, পাট, আমি এগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তীতে, তো এগুলো যখন বিক্রি করলে টাকা বেশি আসতো, তো তখন এরা এটাতে বেশি চলে গেল, অর্থাৎ খাদ্যশস্য থেকে এরা আবার চলে গেল ওটা পাট, তুলা, এগুলো তৈরির মধ্যে। কথা বুঝতে পারলাম? তো নগদে খাজনার জন্য একটা মেন কারণ ছিল, যার জন্য আমরা কৃষির বাণিজ্যিকরণ ঘটতে হলো আমাদের এখানে। নেক্সট পয়েন্ট ছিল বল প্রয়োগ। বল প্রয়োগ মানে ফোর্স করা হতো, কৃষকদেরকে ফোর্স করা তো তুমি খাদ্যশস্য উৎপাদন করবে না, তুমি এগুলোই উৎপাদন করো। অর্থাৎ কি লেখা বলে যে ভারতের প্রথম বাণিজ্যিক ফসলের চাষ শুরু হয় নীল চাষ দিয়ে। আমরা জানি নীল চাষ দিয়ে আমাদের এখানে বাণিজ্যিক কাজ শুরু হয়, অর্থাৎ কৃষকদেরকে খুব বেশি অত্যাচার করা হতো, ফোর্স করা হতো, বলা হতো যে না, তোমাকে নীল চাষ করতেই হবে, নীল চাষ করা বাধ্যতামূলক তোমার জন্য। এর চেয়ে কী হতো, এটা দিয়ে অনেক বেশি টাকা আসতো। বাট এর একটা ড্রব্যাক কী ছিল, যখনই কোনো নীল চাষ করা হয় তো ওই জমিটা পরবর্তী অন্য কোনো চাষের উপযুক্ত থাকে না। তো এই জন্য এটা ড্রব্যাক, আর এই জন্য করার কেউ চাইতো না। বাট যাই হোক, খুব বেশি ফোর্স করা হতো। তো নীল চাষ করা হলে এখানে বাণিজ্যিকরণ করা হলো, যাতে টাকা খুব বেশি আসবে। তো কী লেখা আছে দেখো, চাষির পছন্দ মতো ফসল উৎপাদনের অধিকার হস্তক্ষেপ করলো ইউরোপীয় নীলকররা। সুতরাং বল প্রয়োগের কারণে কৃষির কিছুটা বাণিজ্যিকরণ ঘটেছে, অর্থাৎ বল প্রয়োগ করে ফোর্স করেও অনেকটা কিছুটা কাজটা এর মধ্যে হয়েছে। এবার আছে নেক্সট কৃষিনীতি। এবার কৃষিনীতি কি বলে দেখো, ভারত সরকারের কৃষিনীতির লক্ষ্য ছিল বাণিজ্যিক ফসল উৎপাদনে উৎসাহ দেওয়া, এর ফলে কৃষির বাণিজ্যিকরণ শুরু হয়। অর্থাৎ আমাদের দেশে ওই সময় যে ভারত সরকার ছিল, যে ব্রিটিশ সরকার ছিল, তাদের লক্ষ্য, তাদের মোটিভ ছিল যে না, আমরা কীভাবে করে বাণিজ্যিক ফসলকে উৎসাহ দিব, বাণিজ্যিক ফসলকে আগাবো। তো তার জন্য যেমন ওরা কাজ করে, যে পলিসিসগুলো আনছে সেই পলিসিগুলো ভিত্তি করে যখন তৈরি কিছু হয়েছে, তো তখনও কিন্তু আমাদের দেশের খাদ্যশস্য নগদ শস্যে রূপান্তর হওয়া শুরু হতে লাগলো। আর কি আছে, আমেরিকার গৃহযুদ্ধ। এবার এটা কি পয়েন্ট দেখো, আমেরিকার গৃহযুদ্ধ, অর্থাৎ আমেরিকা যখন 1861 থেকে যখন 1864 মধ্যে আমেরিকার মধ্যে গৃহযুদ্ধ হয়, হ্যাঁ, তো ফলে আমেরিকা থেকে ব্রিটেনের তুলো রপ্তানি বন্ধ হলো। আগে ব্রিটেন কি করতো, আমেরিকা থেকে তুলো রপ্তানি করতো, মানে নিত। আমেরিকা ব্রিটেনকে তুলো রপ্তানি করতো, অর্থাৎ ব্রিটেন মানে ব্রিটিশ আমেরিকা থেকে তুলো নিত। বাট যখন আমেরিকার মধ্যে লড়াই হলো, যুদ্ধ হলো, ওদের স্থিতি ঠিক ছিল না, তাহলে ব্রিটেন বা ব্রিটিশ কার থেকে নিবে তাহলে তুলো, তখন তারা শুরু করলো আমাদের দেশকে ফিডার করতে, অর্থাৎ আমাদের দেশে খাদ্যশস্যের পরিবর্তে তুলো উৎপাদন করো, এই করো সেই করো, এমনি করে আমাদের দেশ থেকে তারা তুলো উৎপাদন করে নিজের দেশে আসে আবার আমদানি করতে লাগলো। তো এভাবে করে আমেরিকার গৃহযুদ্ধের ফলে আমাদের দেশে বাণিজ্যিকরণ আসছে। ঠিক আছে, আর কি আছে, আর আছে রেলপথ নির্মাণের ফলে দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলো বৃহত্তর বাজারের জন্য উৎপাদন করতে সক্ষম হলো, কৃষি পণ্যের রপ্তানি সুবিধা হলো, আর কৃষি বাণিজ্যিকরণের জন্য রেলপথ যোগাযোগ ব্যবস্থা দায়ী হলো। অর্থাৎ এখন রেলপথ চলে আসছে, তো ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস বিক্রি করা সম্ভব, তো এই জন্য বাণিজ্যিক ফসল আরও বেশি করে তৈরি হওয়া শুরু হলো, কারণ এখন ওর মার্কেটটা একটু আগের থেকে বড় হয়ে গেছে। এই নানান কয়েকটা কারণ আমি তোমাকে বললাম, যার জন্য কৃষির বাণিজ্যিকরণ ঘটেছে। স্যার, এটা লাভ হলো কি লস হয়েছে, তোমার কি মনে হচ্ছে আমাকে বলবা, কমেন্ট সেকশনে জানাবা। দেখো, বাণিজ্যিকরণ করা ছিল, ঠিক ছিল, কিন্তু ব্রিটিশ সরকার আমাদের দেশকে শুধুমাত্র ইউজ করতো নিজেদের লাভের জন্য। অর্থাৎ যখন কোনো জমিতে আমি নীল চাষ করব বা তুলা চাষ করব বা এরকম কোনো আমি চাষ করব, এর জমিটা হয়ে যায় নষ্ট,
ঠিক আছে, অনুর্বর জমি হয়ে যাওয়ার পরে এরপরে আর অন্য রকম চাষ করা যায় না। এই ক্ষেত্রে করা কি হয়, এই ক্ষেত্রে জমিকে তুমি আবার থেকে সার দিবা, আবার ভালো করবা, বাট ব্রিটিশ সরকার সেটা করতো না। ওরা নিজের কাজের জন্য যতটা ইউজ করতে লাগে ইউজ করবো, তারপরে ফেলে দিব, কাইন্ড অফ এমন গল্পটা ছিল। এর জন্য আমাদের দেশে অনেকটাই লস, অ্যাকচুয়ালি লসই এই জন্য বললো। ঠিক আছে, দেখো ফলাফল কী বলে বলি আমি। জমিতে খাদ্যশস্যের পরিবর্তে বাণিজ্যিক ফসলের চাষের প্রবণতা দেখা দিল। বাজারে ফসল উৎপাদন এবং মজুত ও বিক্রয় করতে ঋণের প্রয়োজন হয়েছে, আর কৃষক মহাজনের দ্বারস্থ হয়েছে। এর ফলে কৃষকরা আরও বেশি নিম্ন স্তরে পৌঁছে গেছে। যখন বাজারে বিক্রি করতে হবে, মার্কেটিং করতে হবে, ট্রান্সপোর্টেশন করতে হবে, টাকা বেশি আরও লাগবে, টাকা লাগবে, তো কৃষকরা মহাজনের কাছে যেত। আর মহাজনরা কীভাবে করে কৃষকদের কথাটা করতো সেটা বলা বাহুল্য, রাইট। কৃষি পণ্য রপ্তানি থেকে লাভের বড় অংশ আত্মসাৎ করেছে ব্যবসায়ী শ্রেণী, অথচ কৃষিজাত পণ্যের বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যে ওঠানামা দেখা যায় তার প্রতিকূল ফলাফল কৃষকদেরকেই ভোগ করতে হতো। আমরা যা এখানে অনেক বেশি নগদ খাজনা বা এগুলো এত যে হলো, বাণিজ্যিকরণ হলো, তুলা চাষ হলো, নীল চাষ হলো, এর চেয়ে আলটিমেটলি লাভ ব্যবসায়ী শ্রেণী পেলো বা ব্রিটিশরা পাইলো, বাট যারা যে এন্ড কৃষকরা আছে তারা কিন্তু কোনো রকম সুবিধা পেল না এটার। তো এর অনেকগুলো খালি আমরা ড্রব্যাক্সই বুঝতে পারছি। বিশেষ বিশেষ ফসলের উৎপাদনে বিশেষ বিশেষ অঞ্চলে শুরু হয়, যেমন বাংলায় পাট, আসামে চা, বোম্বাইতে তুলা, এরকম নানান জায়গায় নানান দ্রব্য তৈরি শুরু হলো। আশা করি আমরা এর ফলাফলগুলো বুঝতে পারলাম। এবার আমরা এর পরে পার্টে যাব, যেখানে ব্রিটিশ আমলে শিল্পের অবস্থা কেমন ছিল, যেটা আমরা সেকেন্ড পয়েন্টে পড়ছিলাম, শিল্পের অবস্থা কেমন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা শুরু করব আমাদের নেক্সট ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্প ও বাণিজ্যের অবস্থা কেমন ছিল। দেখো ইতিমধ্যে আমরা পড়লাম যে আমাদের কৃষি অবস্থা কেমন ছিল, এখন আমরা আমাদের ব্রিটিশকালে আমাদের শিল্প আর বাণিজ্যের অবস্থা কেমন সেটা নিয়ে আলোচনা করব। দেখো এটাকে আমরা সামারি করার জন্য কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখলাম। সবার প্রথম হচ্ছে বস্ত্রশিল্পের ধ্বংস। এবার এখানে কেবল হচ্ছে বস্ত্রশিল্পের ধ্বংস কীভাবে হলো সেটাকে নিয়ে আমরা এখন আগে বুঝি। দেখো কি লেখা আছে, ঔপনিবেশিক সময় মানে ব্রিটিশকালের সময় ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ শিল্প ছিল আমাদের বস্ত্রশিল্প। যখন ব্রিটিশ আমাদের এখানে আসছিল তখন আমাদের দেশ খুব বেশি ভালো ছিল। কেন ছিল? ফর বস্ত্রশিল্প। ঢাকাই বলো, ঢাকাইয়ের মুসলিম বস্ত্র বলো বা সুতি বস্ত্র বলো, রেশমের বস্ত্র বলো, এগুলো আমাদের দেশে অনেক বেশি বিখ্যাত ছিল। কিন্তু যেভাবে করে ব্রিটিশ আমাদের দেশে আসলো, তারা আমাদের দেশকে, বললাম আমি তোমাকে একটু আগে যে ফিডার ইকোনমি ব্যবহার করেছিল, তো আমাদের দেশ থেকে তারা কাঁচামাল নিয়ে যেত বাইরে, আর তারপর তারা সেটাকে আবার তৈরি করে র মেটেরিয়ালকে ফিনিশ গুডসে তৈরি করে আবার আমাদের দেশে বিক্রি করতো। এভাবে করে আমাদের দেশের যে সুতি বস্ত্র বা মসলিন বস্ত্র বা রেশম বস্ত্র ছিল, এগুলো একেবারে ধ্বংসের পথে আমাদের কাছে ব্রিটিশকালে নিয়ে গেছিল। কি লেখা, বিশেষ করে বাংলার মসলিন, দক্ষিণ ভারতের সুতির কাপড়, কাশ্মীরি শাল আন্তর্জাতিকভাবে বিখ্যাত ছিল। তবে ব্রিটিশ শাসনকালে এই শিল্পের ব্যাপক পতন ঘটে। ঠিক আছে, ব্রিটিশরা ভারতের থেকে সস্তায় কাঁচামাল নিয়ে যায়, তাদের ওখানে তৈরি করে, তারপর তারা আবার আমাদের এখানে এসে বিক্রি করে। এভাবে করে আমাদের দেশের মধ্যে তারা অনেক বেশিভাবে আমাদের দেশের যে বস্ত্রশিল্প ছিল তাকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে। কি বুঝতে পারলাম কি পারলাম না? এবার আসে আমাদের নেক্সট, সেটা হচ্ছে পাট শিল্প। এবার পাট শিল্প সময় তখন কী হয়েছিল, বাংলার পাট শিল্প ঔপনিবেশিক আমলে একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে উন্নত ছিল। হুগলি নদীর তীরে বেশ কিছু পাট কারখানাও ছিল। ঠিক আছে, কিন্তু এই জুট শিল্পের বেশিরভাগটা ব্রিটিশের নিয়ন্ত্রণে ছিল, আর এখানে যা তৈরি করা হতো তার বেশিরভাগটাই সব কাঁচামাল হিসেবে ব্রিটিশরা নিয়ে নিত। তো আমাদের এই পাট শিল্পটাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশরা। কি আমরা বুঝতে পারলাম কি পারলাম না? দেখো অ্যাকচুয়ালি হলো কি ব্যাপারটা, যে যখন ব্রিটিশ আসছে ওরা সব ক্ষেত্রকে নষ্ট করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে সব ক্ষেত্রকে ওরা একদম শেষ করে ফেলেছিল। তো ওখানেই বস্ত্রশিল্প আছে, ওখানেই পাট শিল্প, তারপরে নেক্সট বলুন লোহা আর ইস্পাত শিল্প। এবার লোহা ইস্পাত শিল্প বলার সময় মনে রাখতে হবে, ঔপনিবেশিক শাসনের সময় শেষের দিকে ভারতের লোহা এবং ইস্পাত শিল্পের বিকাশ ঘটে। যখন ব্রিটিশকাল শেষ হয় তার কাছাকাছি সময় আমাদের মোটামুটি তুমি বলে দিই তোমাকে আমি 1907, হ্যাঁ না, 1907 সাল, এটা আমাদের পরীক্ষার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। 1907 সালে জামশেদপুরে টিসকো, TISCO টিসকো স্থাপিত হয়। জামশেদপুরে আমরা জানি আমাদের স্যার জামশেদজি টাটা টিসকো স্থাপিত করেছিলেন। কি বুঝতে পারলাম, যা পরবর্তীকালে ভারতের অন্যতম প্রধান শিল্প হিসেবে পরিচিত হয়। এটি ছিল ভারতের প্রথম আধুনিক লোহা ইস্পাত শিল্প। অর্থাৎ আমাদের দেশ অ্যাকচুয়ালি আগে থেকে লৌহ বা ইস্পাত শিল্পের মধ্যে উন্নত ছিল না। ঠিক আছে স্যার, কিন্তু তারা এসে আমাদের এখানে কি উন্নতি করলো? না, তারা এসেও এখানে উন্নতি করলো না। 1907 সাল যখন জামশেদপুরে টিসকো স্থাপিত হয় এবং এটা পরবর্তীতে আমাদের দেশের সবথেকে বড় এবং আধুনিক লোহা ইস্পাত কারখানা হিসেবে বিবেচিত হয়। তো শেষের দিকে আমরা লোহা ইস্পাতের মধ্যে আগাচ্ছিলাম, বাট শুরুতে আমাদের দেশে খুব একটা উন্নত ছিল না। কি বুঝতে পারলাম কি পারলাম না? আর লাস্ট পয়েন্ট যেটা আমি লিখলাম সেটা হচ্ছে রেলপথ নির্মাণ। এবার রেলপথ নির্মাণ কি আমরা জানি, আমরা সবাই মানিও যে আমাদের দেশে রেল
ব্রিটিশরা আনছে। বাট আবার থেকে সেম কথা যে তারা রেলটা আনছে আমাদের জন্য নয়, তারা কোনোদিনও এটা ভাবে না যে না আমি রেল নিয়ে যাবো ওখানে, তো ওখানকার লোকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। তারা এই জন্য রেলপথ নিয়ে আসছিল যাতে করে তারা সহজে গ্রামে গ্রামে শহরে শহরে নিজের কাঁচামাল বা নিজের কি বলে অধিকারটা বাড়াতে পারে। কি কথা বুঝতে পারলেন কি বললাম না? তারা রেলটা আনছিল নিজের সুবিধার জন্য। এখান থেকে তারা রেলে করে সব জিনিসপত্র গ্রামে গ্রামে যেখানে জিনিসপত্র তৈরি হতো ওখান থেকে সব নিয়ে নিয়ে বন্দর নিয়ে যেত, আর তারপর সব বন্দর থেকে তারা আবার নিজের দেশে নিয়ে যেত। এভাবে করে কিন্তু পুরো সিস্টেম কাজ করছে। তারা আমাদের জন্য কিছুই করেনি, কিছুই না। তো তারা আমাদের দেশকে শুধুমাত্র ব্যবহার করেছে। তো এখানে সেটা লেখা আছে রেলপথ নির্মাণ। রেলপথ নির্মাণ তারা অবশ্যই করছে, কোনো ডাউট নাই। কিন্তু এখানে একটা কথা বারবার বলা অবশ্যই যে তারা নিজের জন্য এটা করছে। কি বুঝতে পারলাম কি পারলাম না? এরকম করে আমাদের ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প আর লোহার গল্পগুলো ঘটে। এছাড়াও আরও কিছু কিছু কারণ যেগুলো আছে তোমাকে আমি সেগুলো লেখাই, তোমরা একটা কাজ করে লিখে নাও, ঠিক আছে? আর এগুলো তোমরা আশা করি তোমরা সবাই বই কিনেছো, বই পড়বা একবার। দেখো এমন হয় কি যে ইন্ডিয়ান ইকোনমিক্সটা খুব একটা বিশেষ কঠিন না, ঠিক না? তোমরা রিডিং করবা দেখবা একটা পুরোটা ইতিহাস, আমাদের দেশ কেমন ছিল, কি হচ্ছে না হচ্ছে, খুব ইজি, খুব বাংলা ভালো পাতি বাংলা লেখা আছে, বুঝতে পারবা, ইজিলি আছে। এবার এর ছাড়া আরও কি আছে দেখি বলি। এবার আমাদের দেশের মধ্যে আর কি উঠলো, হ্যাঁ আটটা দেওয়া আছে না, প্রতিকূল শিল্পনীতি, এটা আমি লিখে দিই তোমার এখানে, প্রতিকূল শিল্পনীতি, শুল্কনীতি, সরি, প্রতিকূল শুল্কনীতি। এটার মানে কি? এটার মানে আমরা যে বাইরের দেশে মাল পাঠাবো তার উপর তার ট্যাক্স অনেক বেশি হাই করতো, তা যার জন্য আমাদের জিনিসের দাম অনেক বেশি বেড়ে যেত। তোমরা ইতিমধ্যে শুনছো যে আমাদের আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমাদের ইন্ডিয়ার থেকে যে গুডসগুলো তার উপর 25% ট্যারিফ ইম্পোর্ট করেছে, মানে এক্সট্রা লাগাইছে। এর যে হয় কি, যখন ট্যাক্স আমরা বেশি লাগাই, মানে বাইরের দেশ আমাদের উপর ট্যাক্স বেশি লাগায়, তা আমাদের জিনিসের দাম বাইরের দেশে অনেক বেশি হয়ে যায়, যার ফলে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি না, বাইরে বিক্রি করতে পারি না, ঠিক আছে? তো তখন প্রতিকূল শুল্কনীতি এভাবে কাজ করছে যে ব্রিটিশ সরকার আমাদের জিনিসের উপরে চড়া হারে কর লাগিয়েছে, ট্যাক্স লাগিয়েছে, যার ফলে আমাদের দেশের জিনিসের দাম বাইরের দেশে অনেক বেশি, তারা কিনতো না, আর ইম্পোর্টের সময় তারা আবার কম করতো যাতে করে আমাদের সস্তা পড়ে। এই জন্য আমরা বাইরে বিক্রি করতাম কম আর বাইরের থেকে নিতাম অনেক বেশি। কি বুঝতে পারলাম কি পারলাম না? দেখো এই 5টা পয়েন্ট তোমাদেরকে আমি লিখে দিলাম, বইতে আরও অনেক পয়েন্ট লেখা আছে, তোমরা তোমাদের সুবিধা মতো পয়েন্টগুলো পড়বা, লিখবা। দেখো মুখস্থ করার এখানে বিষয় কিছুই নেই, স্যার মুখস্থ করবো খুব বেশি করে না, বুঝতে হবে কী কী করছে, আর যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমি তোমাকে লিখিয়ে দিচ্ছি বা বলিয়ে দিচ্ছি। কি তো এরকম ভালো মতো করে বুঝতে হবে আমাদের এখানে আমাদের দেশের মধ্যে কী হয়েছিল। এরপর হস্তশিল্পের জন্য কী কী জিনিসগুলো দায়ী হয়ে যায়। সবার প্রথমে আমরা বলবো হস্তশিল্পের অবনতি ঘটেছিল। আমাদের দেশে যে কুটির শিল্প আছে, যে হস্তশিল্প আছে, সেটাও অনেকভাবে খারাপ হয়ে গেছিলো। স্যার এই কারণগুলো কী কী হতে পারে? এই কারণ সর্বপ্রথমে বলি যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ভারতের বয়নশিল্প ব্রিটিশ বা ইউরোপীয় বয়নশিল্পের তুলনায় আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ করত। অর্থাৎ ভারত সমগ্র বিশ্বকে বৈচিত্র্যপূর্ণ চারুশিল্পের পণ্য সরবরাহ করত, কিন্তু বহির্বিশ্ব থেকে কয়েকটি শিল্পজাত দ্রব্য ছাড়া আর কিছু আমদানি করার প্রয়োজন সাধারণত ঘটতো না। আমরা আমাদের দেশে খুব বেশি এক্সপোর্ট করতাম হস্তশিল্পের দিক দিয়ে, আর খুব বেশি আমরা ইম্পোর্ট করতাম না, তো আমরা ভালো ছিলাম। কিন্তু পরবর্তীতে কী হলো, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্রিটিশ বণিকরা এবং তাদের ভারতীয় প্রতিনিধিরা সুদক্ষ কারিগর এবং শ্রেণীর উপর নানানরূপ জুলম আর অর্থনৈতিক শাসন চালাতে লাগে। হলো কি, আমরা স্টার্টিংয়ে সবার প্রথমে খুব ভালো ছিলাম, আমরা বাইরের দেশকে মাল এক্সপোর্ট করতাম, আমরা ইম্পোর্ট কম করতাম, আমাদের দেশ খুব ভালো ছিল, নট ব্যাড, খুব সুন্দর ছিল। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা যখন আসলো, তারা আমাদের দেশে যে কারিগর আছে, যারা লোক আছে, তাদের অনেক বেশি শোষণ করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, তার ফলে আমাদের দেশে হ্যান্ডিক্রাফটটা নামতে লাগলো। নেক্সট কি বলে, আরেকটা হলো যে বাষ্প কারখানা তৈরি, অর্থাৎ আগে হাতে বুনে জিনিস তৈরি হতো, পরবর্তীতে কারখানা চলে আসছে, রেডিমেড সুন্দর আরও বেশি ভালো হতে লাগছে কাপড়টা, তো হস্তশিল্পের দাম কীভাবে দেওয়া যাবে? কি বুঝতে পারলাম কি পারলাম না? দেখো যখন কারখানা বা রেডিমেড এমন করে জিনিসগুলো চলে আসছে, তো হস্তশিল্পের ডিমান্ডটা অটোমেটিক কমে গেছে, তাই বলা হচ্ছে এখানে। আর নেক্সট রমেশ চন্দ্র দত্ত, তিনি কি বলেছিলেন, সংরক্ষণমূলক শুল্কের ফলে তারা আবার শুল্ক, এই তো আগে বললাম না এক্সপোর্ট কনসেপ্টটা একটু আগে, যে এক্সপোর্ট আমাদের দেশ অনেক বেশি করে এক্সপোর্ট করতো, তো এক্সপোর্ট করার সময় ব্রিটিশরা কী করলো, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় আমাদের জিনিসের দাম বাইরের বাজারে অনেক বেশি হয়ে যাওয়াতে আমাদের দেশ থেকে মানুষ কিনতো কম, ইজি। তো এরকমভাবে আমাদের দেশ থেকে কিন্তু হস্তশিল্পকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এর ছাড়া কি আছে,
এছাড়া অনেকে মনে করেন যে 1780 থেকে 1788 সালে উপর্যুপরি ভয়াবহ এবং ব্যাপক দুর্ভিক্ষের ফলে তাঁতির সংখ্যা অনেক কমে যায়। এটাও আমাদেরকে সাল মনে রাখতে হবে। 1780 থেকে 1788 সময় এই টাইমটা আমি লিখে দিচ্ছি পাশে, 1780 থেকে 1788 এই সময় তাঁতির দুর্ভিক্ষ দেখা যায়। আর অনেক তাঁতি যারা কাপড় বোনে, কাপড় তৈরি করে, তো অনেক বেশি ক্রাইসিস দেখা যায়। আর এই সময় এগুলো সমস্ত কারণে আমাদের হস্তশিল্পের অবনতি দেখতে পারা যায়। এরকম অনেকগুলো কারণ হলো। আরও লাস্ট কারণ তোমাকে বলি, যেখানে বলছে সি.জে. হ্যামিল্টনের মতে শিল্প অপনয়ন ইংল্যান্ডের স্বার্থপর বাণিজ্য নীতির ফল নয়, বরং এটা যন্ত্রের সঙ্গে মানুষের অসম প্রতিযোগিতার অনিবার্য ফল। সি.জে. হ্যামিল্টন তিনি কি বলেন? সি.জে. হ্যামিল্টন। এবার এই লোকটা কি বলে? ইনি বলেন যে না, আমাদের দেশে হস্তশিল্প অবনতি হওয়ার মেন কারণ ওই শুল্ক নীতি নয়, মেন কারণ হস্তশিল্পের সঙ্গে মেশিন তৈরি জিনিসের কম্পিটিশন। যখন কোনো জিনিস হাত দিয়ে তৈরি করা হয় সময় বেশি লাগে, টাকা বেশি লাগে, আর অতটা সূক্ষ্মতা আসে না। কিন্তু সেম জিনিস যখন আমরা তৈরি করি মেশিন দিয়ে, সূক্ষ্মতাও খুব সুন্দর আসে, টাকাও খুব কম লাগে, সময়ও খুব কম লাগে। তো এই জন্য যখন এই কম্পিটিশনের মধ্যে আমরা আগাই, তো তখন কী হবে না কী হবে, হস্তশিল্পটা পিছনে থেকে যায় আর মেশিন মেড জিনিসগুলো অনেক বেশি এগিয়ে যায়। তো এই জন্য সি.জে. হ্যামিল্টন কি বলেন? তিনি বলেন যে শিল্প অপনয়ন ইংল্যান্ডের স্বার্থপর বাণিজ্য নীতির ফল নয়, বরং এটা যন্ত্রের সঙ্গে মানুষের অসম প্রতিযোগিতা অনিবার্য ফল। অবশ্য আর.সি. দত্ত, রমেশ চন্দ্র দত্ত সি.জে. হ্যামিল্টনের এই কথার সঙ্গে একমত ছিলেন না। আর.সি. দত্ত বলতেন যে না, এটা শুল্কনীতি খারাপ বা এক্সপোর্ট ডিউটি বাড়িয়ে দিচ্ছে বা অনেক কারণ না, বা অত্যাচার করছে। বাট সি.জে. হ্যামিল্টন অন্য কিছু বলছে। তো এখানে আর.সি. দত্ত হ্যামিল্টনের সঙ্গে একমত ছিলেন না। কি বুঝতে পারলেন কি বললাম না? এইবার আমরা চলে যাব যখন আমাদের দেশে শিল্প মজুরি গতি প্রকৃতি হিসাবে কি, ঠিক আছে, শিল্প মজুরির গতি প্রকৃতি নিয়ে কি আলোচনা করা হয়েছে দেখো কি লেখা বলে। 1873 সালের আগে মজুরি সম্পর্কে সামান্য তথ্যই পাওয়া যায়। আমরা জানতাম, একটু আগে তোমাকে বলছিলাম, স্যার দাদাভাই নৌরোজি প্রথম চেষ্টা করেছিলেন তিনি ওই মজুরি বা আয় বন্টন ব্যাপারটা, তাই না? এবার 1873 সালের আগে কোন শ্রমিক, কোন বিভাগের কোন শ্রমিকের কতটা মজুরি, সেটা নিয়ে খুব বিশদ তথ্য আমাদের কাছে নাই, রেকর্ডস আমাদের কাছে নেই। ঠিক আছে, তো এরপরে 1840 দশকে সরকারি পূর্ত বিভাগ মানে সরকার ডিপার্টমেন্ট রেল বিভাগ এবং কয়লা খনিগুলোর মজুরি বিনিময় নিয়োগের ব্যবস্থা করে। তখন সাধারণত অদক্ষ শ্রমিকের মাসিক মজুরি ছিল 10 টাকা। 1840-এর কাছাকাছি যে একটা রিপোর্ট পাওয়া যায়, ওই সময় যারা অদক্ষ কর্মী ছিল, অদক্ষ শ্রমিক ছিল, তাদের মজুরি ছিল 10 টাকা। এই মজুরি ছিল গ্রামীণ মজুরি অপেক্ষা 2 থেকে 2.5 গুণ বেশি। গ্রামে যা মজুরি পাওয়া যাচ্ছে তার থেকে এই ডিপার্টমেন্ট বা এখানে শহরে যে টাকাটা 2 থেকে 2.5 গুণ বেশি, মানে গ্রামে অবশ্য আরও বেশি কম ছিল। 10 টাকা মজুরি ছিল, ঠিক আছে, মনে রাখবে। 19বিংশ শতকে দাম স্তর বৃদ্ধি পাওয়ায় প্রকৃতি মজুরি হ্রাস পায়। এবার প্রকৃত মজুরি মানে কি, এটা বোঝার বিষয়। যখন দাম স্তর বাড়ে, লেট সাপোজ ব্যাপারটা এমনটা করে বোঝো যে কালকে তোমার 100 টাকা আয় ছিল, 100 টাকা যখন তোমার আয় ছিল, তখন তুমি লেট সাপোজ বাড়িতে তোমার 1 মাস আরামে চলে যেত। অর্থাৎ লেট সাপোজ তুমি 10 কিলো চাল, 10 কেজি চাল তুমি খুব ইজিলি কিনতে পারতে আর কনজিউম করতে পারতে, রাইট? তোমার যখন আয় 10 টাকা মানে 100 টাকা আর 10 কেজি চাল, অর্থাৎ ₹10 করে পার কেজি পড়ছে, হ্যাঁ কি না বলো? আমি যদি 10 কেজি চাল কিনি 100 টাকা করে, আগে আমার 100 টাকা যখন আয় ছিল তখন আমি 10 টাকা করে দাম ছিল, তখন আমি 10 কেজি চাল কিনতে পারলাম। বাট আজকে আমার আয় সেম 100 টাকাই আছে, কিন্তু চালের দাম বেড়ে হয়ে গেছে 20 টাকা, 20 টাকা পার কেজি। তো এবার আমি কতগুলো চাল কিনতে পারবো? এবার আমি 5 কেজি চাল কিনতে পারবো। বলো হ্যাঁ কিনা, বুঝছি কি বুঝি নাই? তো প্রকৃত দাম তো আমার কমে আসছে। যখন জিনিসের দাম বাড়ে তখন প্রকৃত আয় স্তর প্রকৃত দাম কমে আসে। কি লেখা আছে বা লাইনটা পড়ে বুঝতে পারবা। ঊনবিংশ শতকের সময় যখন জিনিসের দাম বাড়ে তখন প্রকৃত মজুরি হ্রাস পায়। প্রকৃত মজুরি মানে এটা প্রকৃত আয়, ঠিক আছে? যখন আমার আগে 100 টাকা আয় ছিল তখন আমি এতগুলো জিনিস পেতাম, এখন আমার আয় 100 টাকা দামে এটুকু জিনিস পাচ্ছি। কেন? বিকজ দাম স্তর বৃদ্ধি পেয়েছে, জিনিসের দাম বেড়ে গেছে, এই জন্য প্রকৃত মজুরি আমার কমে গেছে। আগে স্যার আমার আগে 100 টাকা ছিল, এখন 100 টাকা আছে না, আগে 100 টাকা ছিল তো এত কিছু পেতাম, এখন 100 টাকা ছিল এখন এটুকু পাই। এটাকে বলে প্রকৃতি মজুরির হার হ্রাস পাওয়া। আশা করি বুঝতে পারলাম কি? হ্যাঁ, এইবার দেখো বিংশ শতকে আর্থিক মজুরি বৃদ্ধি পায়, সেই সঙ্গে দাম স্তরও বাড়ে। এটা কবে ছিল? এটা ছিল ঊনবিংশ শতকের কাছাকাছি। বিংশ শতকে কি হলো? এটা ছিল ঊনবিংশতে, কেমন? এটা ছিল ঊনবিংশতে, 19 শতকের কাছাকাছি। এটা আছে বিংশ শতকে, যখন মজুরিও বাড়ে জিনিসের দামও বাড়ে। অর্থাৎ আমার মজুরিও বেড়ে গেল, 100 থেকে 200 হয়ে গেল, জিনিসের দাম 20 টাকা হয়ে গেল, 10 থেকে 20 হয়ে গেল। তো এবার এখানে কি ঘটলো দেখো কি লেখা বলে, ফলে প্রকৃতি মজুরি হার কম হারে বাড়ে। অর্থাৎ
আমার টাকা বাড়ছে, দেখো 100 থেকে, ব্যাপারটা এমনটা করে বোঝো কি হলো ব্যাপারটা, আমার 100 টাকা কমে গেছিলো, 20 শতকে আমার জিনিসের দাম হয়ে গেল, মানে আমার আয় হয়ে গেল 200 টাকা, বাট জিনিসের দাম এখন হয়ে গেল আমার লেটস সাপোজ 30 টাকা পার কেজি। এবার দেখো আমি 7 কেজি খাচ্ছি না, 7 কেজি কাছাকাছি হচ্ছে, 6 পয়েন্ট সামথিং কিছু হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি খাতাম 10 কেজি, বাট আমার আয় বাড়াতে তাও আমি কমই খাচ্ছি। তো আমার এখানে কি হলো, এ মানে আমার প্রকৃত মজুরি তাও কমে যায়। কি বুঝতে পারলাম কি পারলাম না, আমার মজুরি বাড়লো, মজুরি বাড়াতে এরপর হয় কি, কিন্তু জিনিসের দামও বাড়ে, মজুরি বাড়ে এটুকু, জিনিসের দাম বাড়ে এতটা, মজুরি কম বাড়ে, জিনিসের দাম বেশি বাড়ে, এর ফলে প্রকৃতি আয় বা প্রকৃত আয় আমাদের কমে আসে। ইজি। তো এরকম করে আমরা বুঝতে পারি যে শিল্প মজুরি গতি প্রকৃতি কীভাবে কাজ করছে, শিল্প মজুরি গতি প্রকৃতি কীভাবে কাজ করে। দেখো খুব সিম্পল, তোমাদের কাছে জয়দেব সাইকেলসের বই আছে, ওই বইয়ের সারাংশগুলো তোমার ভালো মতো করে মন দিয়ে পড়ো, দেখবা তুমি ওখান থেকে পুরো কনটেক্সটটা পাই যাবা। খুব বিশেষ কোনো কিছু জটিল এখানে নাই, ঠিক আছে। আমি তোমাকে এরপরে সমস্ত এমসিগুলো সলভ করাবো, তো এমসিকিউ সলভ করে তোমরা কিন্তু আগাবা। আর ভালো মতো করে বইয়ে সেই রিডিংগুলো পড়বে, এখানে কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আছি। কেমন? দেখো এইবার আমরা আসবো নেক্সট পার্ট, সেখানে হচ্ছে ভারতের জনসংখ্যা। এবার জনসংখ্যার মধ্যে কি বল, দেখো কোল এবং হুবারের মতে, কোল এবং হুবার অর্থনীতিবিদ, তাদের মতে অর্থনৈতিক উন্নয়নের সময় কোনো দেশের জনসংখ্যা 3টি স্তরের মধ্যে বিভাগ করা যায়। প্রথম স্তর, আচ্ছা এটা আমি তোমাকে গ্রাফ দিয়ে বোঝাই, কেমন? দেখো তোমাকে কি বলি, আমাদের দেশের জনসংখ্যা বাড়ার জন্য অ্যাকচুয়ালি আমরা 3টা স্টেজ এটা করি, কেমন? এটাকে বলবো ফার্স্ট স্টেজ, এটাকে বলবো সেকেন্ড স্টেজ, আর এটাকে আমরা বলতে পারি থার্ড স্টেজ। কেমন? এই থার্ড স্টেজ। এবারে 3টা স্টেজে কী হয়, দেখো প্রথম স্টেজ একদম প্রথম আমাদের দেশে বার্থ রেট বাড়ে, জন্মহার বাড়ে, ডেথ রেটও বাড়ে। ডেথ রেট মানে মৃত্যুহারও বাড়ে। দেশে জনসংখ্যা কে বাড়ছে, জন্মহার অনেক বেশি বাড়ছে, মৃত্যুহার অনেক বেশি বাড়ছে। তো ওভারঅল কী হচ্ছে, ব্যালেন্স, জন্মহারও বাড়ছে, মৃত্যুহারও বাড়ছে। তো এই জন্য গ্রোথ রেট কম, এরপরে দেখো কী হয়, এরপরে আমাদের দেশের স্বাস্থ্য চিকিৎসা এগুলো ভালো হয়, এগুলো কোয়ালিটি হয়। তো বার্থ রেট তো বাড়ে কিন্তু ডেথ রেট কমে আসে, জন্মহার বাড়ছে কিন্তু মৃত্যুহার কমে যাচ্ছে, বিকজ স্বাস্থ্য সব ভালো হচ্ছে। এই জন্য ওই সময় গ্রোথ রেট খুব বেশি হাই, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। প্রথম স্তরে কি হলো, আবার থেকে রিভাইজ করি, প্রথম স্তরে বার্থ রেট হাই ছিল, ডেথ রেটও হাই ছিল, এই জন্য ওভারঅল রেট লো। তারপরে কি হলো, বার্থ রেট হাই, ডেথ রেট কম, এখানে গ্রোথ রেট হাই। এরপর কি হলো, সরকার শিক্ষিত করলো, সবাইকে জানালো, বুঝালো যে না এত কিছু পপুলেশন বাড়তেছে, তো এখন জন্মহার কমতে লাগলো, ডেথ রেট তো কম হচ্ছিলই। তো এই জন্য তৃতীয় স্তরে আমাদের আবার জন্মসংখ্যা কি বলে, যে হারটা কমতে লাগলো। আশা করি বুঝতে পারলাম আমরা কি বললাম। এখানে দেওয়া আছে যে ভারতের অর্থনীতিতে 1921 সালের পূর্ব প্রথম স্তর এবং 1921 সালের পরে কালকে দ্বিতীয় স্তর হিসেবে গণ্য করা হয়। আবার থেকে বলি স্যার, এই টাইমটা কি বললেন, 1921 আগে ওকে বলবো প্রথম স্তর, আর 1921 পরে ওকে বলবো দ্বিতীয় স্তর, আর এটা হবে আমাদের প্রথম স্তর। 1921 আগে প্রথম স্তর, 1921 পরে প্রথম স্তর। তো 1921 কি বলা হয় স্যার, 1921 আগে বলে ইয়ার অফ গ্রেট ডিভাইড, বা বিরাট বিভাজনের বছর বলতে পারি। ভারত এখনো দ্বিতীয় স্তরে আছে, তৃতীয় স্তরে আমরা এখনো পৌঁছাই নাই। আশা করি বুঝতে পারলাম। 1921 আগে প্রথম স্তর, 1921 পর দ্বিতীয় স্তর। তো 1921কে বলবো ইয়ার অফ গ্রেট ডিভাইড। এর আগে আমাদের দেশে বার্থ রেট হাই ছিল, ডেথ রেটও হাই ছিল, এই জন্য এটা কম ছিল। 1921 পরে বার্থ রেট বাড়ছে, ডেথ রেট কমছে, তো গ্রোথ রেট হাই আছে। আর থার্ড স্তর কোনটা, যেখানে বার্থ রেটও কম, ডেথ রেটও কম, হুইচ ইজ ভেরি গুড। এটা হচ্ছে থার্ড। আমাদের দেশ এখনো তৃতীয় স্তরে পৌঁছায়নি, আমরা এখনো সেকেন্ড স্টেজেই আছি। আশা করি আমি পুরো পাঠটা তোমাদেরকে বুঝতে পারলাম। এইবার কি লেখা আছে, স্বাধীনতার সময় ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি দেওয়া আছে, স্বল্প মাথাপিছু আয়। এবার কিছু বৈশিষ্ট্য বুঝিনি, আর আমরা এটাকে বুঝি। স্বল্প মাথাপিছু আয়, আমাদের দেশে পার হেড ইনকাম, পার ক্যাপিটা ইনকাম অনেক কম ছিল। নেক্সট ছিল পরিকাঠামো, ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো রোড, ভালো রেলওয়েজ, কিচ্ছু ভালো ছিল না আমাদের এখানে। তারপর কৃষির প্রাধান্য, আমরা কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছি, কৃষিকে উন্নত করার চেষ্টা করেছি, কৃষিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। নেক্সট অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ, এমন প্রাকৃতিক সম্পদ অনেক আছে যেগুলোর ব্যবহার হতো না আমাদের দেশের মধ্যে,
বুঝতে পারলাম। আর কি বলে মূলধনের অভাব, কোনো কেউ ব্যবসা করার ইচ্ছা ছিল না, মূলধনের অভাব ছিল, মূলধনের ঘাটতি ছিল, টাকা নাই কারো কাছে, টাকা নেই তো ব্যবসা করবে কীভাবে। ওই সময় খুব কয়েকটা লোক বেড়ে আসছিল, যেখানে আমি বললাম তোমাকে জামশেদ জেলাটা, এবং বড় ব্যবসা করে কেউ চাইতোই না, কারণ টাকাই ছিল না কারো কাছে, তো মূলধনের অভাব ছিল। আর কি উচ্চ জনসংখ্যার চাপ, জনসংখ্যার হার তোমরা জানো আমাদের দেশ এখন ওয়ার্ল্ডে ফার্স্ট পজিশন কিসের মধ্যে, পপুলেশনের মধ্যে। তো আমাদের জনসংখ্যার চাপ অনেক বেশি, জনসংখ্যার চাপ বেশি থাকার দরুন আমাদের এখানে চাকরি নাই, ভালো শিক্ষা নাই, ভালো স্বাস্থ্য নাই, ভালো রাস্তাঘাট নাই, চাপ যখন অনেক বেশি প্রেশার হয়ে যায় না, তো এটা হলো মেন কথা। আর অন্যতি ব্যাপক বেকারত্ব দেখা যায়। তো এই সমস্ত কতগুলো আমরা বৈশিষ্ট্য বুঝতে পারলাম যখন ব্রিটিশরা আমাদের দেশে ছিল। আশা করি তোমাকে ব্রিটিশরা আমাদের দেশে ছিল কী করতে পারলো না করতে পারলো সেটা বুঝতে পারলাম। এখানে কয়েকটা কথা বোঝা খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমাকে বৈদেশিক বাণিজ্য কনসেপ্ট আমি তোমাকে বললাম, যেটা বললাম যে ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদের দেশকে ফিট করছে, ইউজ করছে নিজের দেশকে উন্নত করার জন্য, আর আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি তাই জন্যই। কি বুঝতে পারলাম কি পারলাম না? এভাবে করে আমরা আমাদের বইয়ের 6th নাম্বার চ্যাপ্টার বা ইউনিট 4 শেষ করলাম ওয়ান শটে। আজকে আমাদের চ্যাপ্টার শেষ করছি। তোমরা অবশ্যই বই রিডিং করো ভালো মতো করে। আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।